নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে রাজা চিচিংফার গুপ্তধন। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে রৌনক, বর্ণিশা, বর্ণালী, অধ্যায়, সৌরভ, অন্তরা, আরএনএম অভিষেক, পার্থ, বুবাই এবং রাজ। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প রাজা চিচিংফার গুপ্তধন। নিভু নিভু হলদে কুপির আলোয় ঘরটা কেমন ঘোলাটে হয়ে আছে। একটা মাত্র বাঁশের মাচা ঘরের ভেতর, তাতে একটা ছেঁড়া কম্বল বিছানো। যে বৃদ্ধ লোকটি ওই বিছানায় শুয়ে, তার সারা শরীরে অসংখ্য উল্কি, মুখে হাজার বলিরেখার কারিগরি। বয়স ৮০, ১০০, এমনকি ১৫০ হতে পারে। লোকটার মাথার কাছে এক বৃদ্ধ মহিলা, তার বয়স ৮০-র কম কিছুতেই হতে পারে না। তারও গালে গলায় বেশ কিছু উল্কি চোখে পড়ে। বৃদ্ধ ধীরে ধীরে চোখ মেলে তাকায়, দৃষ্টি ঘোলাটে, চোখ লাল। ফিসফিস করে জড়ানো গলায় কি যেন বলে। বৃদ্ধা ওর মুখের কাছে নিজের কান নামিয়ে আনে, তারপর কিছু একটা বলে বৃদ্ধকে আশ্বস্ত করে। বৃদ্ধ নিজের একটা হাত তুলে ধরে, হাতে নানা রকম তাবিজ, হাড়ের কবচ, মাদুলি, সেসবের মাঝে একটা রূপোর বালা ঢলঢল করছে। বালার মুখে জড়াজড়ি করে আছে দুটো সাপ। হয়তো বৃদ্ধ মানুষটি একসময় খুব স্বাস্থ্যবান সুপুরুষ ছিল, আজ সে কালের ছোবলে আর বয়সের ভারে শুকিয়ে গেছে। বৃদ্ধা ধীরে ধীরে বালাটা খুলে দেয় বৃদ্ধর হাত থেকে। তার চোখে জল। নিজেদের ভাষায় কিছু একটা বলে, তারপর বাঁশের মাছায় একটা মাছ ধরার খলুইয়ের ভিতর গুঁজে রাখে বালাটা। মাঝে মধ্যে দুই একজন লোক আসছে দলপতি বৃদ্ধকে দেখতে। দুবার সামান ছাগুন নিজেও এসেছিল। রাত বাড়ছে, বৃদ্ধা সাকারার চোখ ক্লান্তিতে বুজে আসতে চায়, কিন্তু সে আজ ঘুমোবে না। আজ তাকে জাগতেই হবে। বাইরে তখন প্রবল ঝড় উঠেছে। ভোর রাতে ঝড় বৃষ্টি যখন কমে এসেছে, বৃদ্ধ আরেকবার তাকায়, ঘর ঘরে গলায় কিছু বলে। সারা রাত জেগে তার মাথার কাছে বসা সাকারা উসখুস করে ওঠে। আস্তে আস্তে চোখ বোজে বৃদ্ধ। সাকারার বুক ফাটা কান্নায় আশেপাশের কুটির থেকে কয়েকজন এসে উঁকি মারে। মারা গেছে তাদের দলপতি পবিতর জামাত। এবার নতুন দলপতি হবে আকিকা। পবিতরের অন্ত্যেষ্টি মিটলেই শুরু হবে নতুন দলপতির অভিষেক উৎসব। ওদের সামান ছাগুন হাজুই এগিয়ে এসে বৃদ্ধা সাকারার কাছে দলপতির হাতের বালাটা চায়। সাকারা ঘরে ঢুকে যায়। তাদের কোনো সন্তান নেই, তাই গোষ্ঠীর সবচেয়ে জোয়ান ছেলে আকিকাই হবে পরবর্তী দলপতি। হাজুইয়ের হাতে বালাটা তুলে দিতে হবে এখন, এটাই নিয়ম। আকিকার অভিষেকের দিন ওই সর্পবালা তার হাতে পরিয়ে দেবে জামুনি। কিন্তু খলুইটা নামিয়ে এনে চমকে ওঠে সাকারা। সর্পবালাটা সেখানে নেই, অথচ কিছুক্ষণ আগে সে নিজেই ওখানে লুকিয়ে রেখেছিল জিনিসটা। বাইরে বেরিয়ে ও যখন কথাটা বলে সবাইকে, সবাই অবাক। ছাগুন বলে, জমাতিয়াদের দলপতি ছাড়া কেউ ও বালা ধারণ করলে নেমে আসবে ভীষণ অভিশাপ, খুব সাবধান। আকাশ বিদীর্ণ করে বিদ্যুৎ চমকে ওঠে। কড়কড় শব্দে বাজ পড়ে সামনের একটা বড় নারকেল গাছ জ্বলে ওঠে। ছাগুন বলে, মা চাকরা ক্ষমার অভিশাপে ধ্বংস হয়ে যাবে জমাতিয়াদের এই গোষ্ঠী। লোভে পাপ,
পাবে মৃত্যু। এখনো বল, এখনো বল, কে কে করেছে এই কাজ? কে করেছে এই কাজ? কেউ কোনো উত্তর দেয় না। পুরো গ্রাম ভেঙে এসেছে ওদের কুটিরের সামনে। যে কয়েকজন পুরুষ ছিল তাদের ভিতর ফিসফাস শুরু হয়। আকিকার সৎ ভাই মারুবাকে কোথাও দেখা যায় না। আকিকা চিৎকার করে বলে, মারুবা কোথায়? কাল রাতেও গ্রামে ফিরেছিল আমি জানি। কেউ উত্তর দেয় না। দলপতির সদ্য বিধবা স্ত্রীকে ছাগন জিজ্ঞেস করে রাতে মারুবা ওদের কুটিরে এসেছিল কিনা। বৃদ্ধা মাথা নাড়ে। কতকেই তো এসেছিল, মারুবাকে আলাদা করে মনে পড়ে না। খোঁজ শুরু হয় চারিদিকে। জানা যায় ভোর রাতে একটা নৌকো নিয়ে শহরের দিকে চলে গেছে মারুবা। মধ্য 40-এর আকিকা ধপ করে একটা গাছের গুড়িতে বসে পড়ে। মারুবা শহরে গাড়ি চালায়। ইদানিং ওর মতিগতি ভালো লাগছিল না কারো। শেষে ও এই কাজ করল। সামানের হুঙ্কারে সব গুজগুজ ফুসফুস থেমে গেল। সামান ছাগন বলে, আজ থেকে এক পক্ষকাল পর গোল চাঁদের রাত। ওই দিন আকিকার অভিষেক হবে। তার আগে জিনিসটা ফেরত আনা চাই। যে ওটা খুঁজে আনবে সে পুরস্কৃত হবে সেদিন। সবাই সমস্বরে হো হো করে সমর্থন জানায়। মেঘ কেটে সূর্য ওঠে তখনই। একরাশ ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে গোমতী নদীর জলে। ট্রেনটা যখন আগরতলায় এসে পৌঁছল, গোধূলির কোণে দেখা আলোয় ভেসে যাচ্ছে স্টেশন চত্বর। প্রচুর লোক এই ট্রেনে এত বড় সফর করে এসেছে। এনজেপি থেকে পুরো 24 ঘন্টা সময় লাগলো রুবাইদের এখানে পৌঁছতে। রুবাই, ওর 2 যমজ মাস্তুতো বোন টায়রা আর টিকলি বড় বড় ট্রলিগুলো টেনে নামিয়ে এলো। রুবাইয়ের মা আর মাসিমণি ছোট ব্যাগ আর খাবারের বাস্কেট নিয়ে নামতেই রুবাই বাবাকে দেখতে পেল। ও বাবার দিকে হাত নেড়ে এগোচ্ছিল, তখনই ভিড়ের ভেতর একটা লোক ওর ট্রলিতে পা আটকে কিভাবে যেন ওর গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। ক্যারাটের রিফ্লেক্স অ্যাকশনে রুবাই নিজের শরীরকে শক্ত করে বেন্ড করে নিয়েছিল বলে পড়ে গেল না। লোকটা ওকে সরি বা কিছু না বলেই ছুটে বেরিয়ে গেল। বোধহয় খুব তাড়া আছে। আসলে অনেকেই এই রাজ্যের আনাচে কানাচ থেকে এই ট্রেনে এসে ফ্লাইট ধরে কলকাতা বা দিল্লির। ট্রেনটা 20 মিনিট লেটে ঢুকেছে। রুবাই পিঠের ব্যাগ আর ট্রলিটা ঠিকঠাক করে বেরিয়ে আসে। এবার ওর বাবা আর মেশো 3 দিন আগেই এসেছে ত্রিপুরায়। আগরতলায় বাবাদের একটা 3 দিন ব্যাপী কনফারেন্স ছিল। মা তখনই বলেছিল এবার তবে সবাই মিলে ত্রিপুরা ঘুরতে যাওয়া হবে, কারণ মায়ের বড় মাসির বাড়ি ছিল এই ত্রিপুরায়। সেই মাসি মেশো এখনও বেঁচে, তবে কলকাতাতে থাকেন। ত্রিপুরায় কেউই নেই, কিন্তু মা আর মাসির ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। মা মাসির মুখে রুবাই ত্রিপুরার অনেক গল্প শুনেছে। ওদের বাড়ি ছিল ধর্মনগরে, ওখান থেকে খুব কাছে হচ্ছে ঊনকোটি। তাই ঠিক হয়েছিল এবার আগরতলা উদয়পুর ঘুরে ফেরার পথে ওরা যাবে ঊনকোটি। মাসিমণিও এই ট্যুরে আসতে রাজি হয়ে গিয়েছিল মা যাবে শুনে। টায়রা ত্রিপুরা শুনেই বলেছিল, তা ভাই, ত্রিপুরায় তো রাজবাড়ি আছে, নিশ্চয়ই কোনো রহস্য থাকবে ওখানে। রুবাই হেসে বলেছিল, রবি ঠাকুর ওই বাড়িতে বহুবার গেছেন, ওখানে বসে গান, নাটক, কবিতা লিখেছেন। তাহলে রবি ঠাকুরের নোবেল? টায়রা কিছু বলতেই যাচ্ছিল, টিকলি ওকে থামিয়ে বলে, কিন্তু সেটা তো শান্তিনিকেতনে চুরি গিয়েছিল, ত্রিপুরায় আসলো কি করে? আহা, যদি কেউ চুরি করে নিয়ে আসে, কোনো অ্যান্টিক কালেক্টর? আরে ত্রিপুরা রাজবাড়িতে আমরা ঠিক কোনো না কোনো রহস্যের খোঁজ পাবো। তবে এইসব নিয়ে বেশি আলোচনা করলে তার মাসিমণির কানে গেলে তোদের যাওয়া ক্যান্সেল হতে বাধ্য। সেদিন কথাবার্তা সেখানেই থেমে গিয়েছিল। অবশেষে আজ ওরা এসে পৌঁছেছে ত্রিপুরায়। আজ রাতটা আগরতলায় থেকে কাল ওরা বেরিয়ে যাবে উদয়পুরের পথে।
এয়ারপোর্ট থেকে শহরের পথে যেতে যেতে রুবাই দেখছিল শহরটা ওদের ডুয়ার্সের মতোই। বেশিরভাগ টিনের চাল দেওয়া একতলা দোতলা বাড়ি, ফাঁকা খেলার মাঠ, বাগান, ছোট দোকানঘর। একটা বড় ফ্লাইওভার পার হয়ে একটা 4 মাথার মোড়ে এসে পড়ল ওদের গাড়ি। সামনেই বেশ কিছু বড় হোটেল। একটা সাদা রঙের বড় হোটেলে ঢুকে গেল ওদের স্করপিও। রুবাইরা লাগেজ নিয়ে লিফটে করে 4 তলায় উঠে এলো। 4 তলায় 2টো সুইট, 401টা ওদের জন্য। ঢুকেই একটা বড় ড্রয়িং কাম ডাইনিং, তার দুধারে 2টো বড় বড় বেডরুম, কিং সাইজ বেড। ড্রয়িং রুমের একটা সাইড কাচের, ওখানে একটা ডিভান। রুবাই এক লাফে সেখানে শুয়ে বলল, আমি এখানেই থাকবো। আমরা এই সোফা কাম বেডে শোবো। তবে এত বড় খাট রয়েছে ঘরে, কেন এখানে শোবে? আপাতত সবাই স্নান করে ফ্রেশ হয়ে যাও, 24 ঘন্টা ট্রেনে কাটিয়েছ। মাসিমণির গম্ভীর গলার আওয়াজে 2 বোন সুর সুর করে বেডরুমের সঙ্গে যে বাথরুম সে দুটোই চলে গেল। রুবাই কাচের ভেতর দিয়ে শহরটাকে দেখছিল। রাতের খাবার খেতে ওরা এসেছিল একটা বাংলাদেশি রেস্তোরাঁয়, কমলা রেস্তোরাঁ। ত্রিপুরা থেকে বাংলাদেশ খুব কাছে, রাজ্যটার 3 দিকেই বাংলাদেশ। খুব ভালো ইলিশ পাওয়া যায় বলে ওরা এখানে খেতে এসেছিল। নেওয়া হয়েছিল ইলিশের বিভিন্ন পদ। রুবাই এর আগে কলকাতায় মামাবাড়িতে বাংলাদেশের ইলিশ খেয়েছে, সত্যি দারুণ খেতে। টায়রা উসকুস করছিল। রুবাই ওর দিকে তাকাতেই কোণের দিকের একটা টেবিল ইশারায় দেখালো। রুবাই আর চোখে দেখে একটা টাক মাথা মোটা লোক বসে খাচ্ছে। তার সামনের লোকটার মুখ দেখা যাচ্ছে না। দুজনেই বাঙাল ভাষায় নিচু স্বরে কথা বলছে। তার মধ্যে রহস্য শব্দটা যেন অস্পষ্টভাবে 2 বার শোনা গেল। টিকলিও ততক্ষণে ওদের দেখা দেখি ওই টেবিলে তাকিয়েছে। টায়রা হঠাৎ টয়লেটে যাচ্ছে বলে উঠে গেল। ওই টেবিলটার পাশ দিয়ে টয়লেটে যেতে হতো। টায়রা কায়দা করে নিজের রুমালটা ফেলে আবার ওটা তুলে রুবাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপল। তারপর টয়লেট ঘুরে এলো। রুবাই মৃদু কণ্ঠে 2 বোনকে ধমক দিয়ে বলল, সবাইকে সন্দেহ করতে নেই, চল এবার উঠে পড়ি। গাড়িতে উঠে টায়রা বলল, লোক দুটো ভালো নয়। ওদের কথায় খুন, গুহা, রহস্য, পথের কাটা এসব শব্দ ছিল। আমি দুজনের ছবি তুলে নিয়েছি। অন্যজনের মুখটা দেখ দা ভাই, এই পাক্কা ক্রিমিনাল। সব সময় দেখতে বাজে হলেই কেউ ক্রিমিনাল হয় না রে। ওই লোক দুটো সিনেমার প্রোডিউসার আর ডিরেক্টর, ওদের পরের ছবি নিয়ে আলোচনা করছিল। সত্যি? তুই কিভাবে জানলি? কান খোলা রেখেছিলাম, ওদের কথাতেই বোঝা যাচ্ছিল ওরা একটা রহস্য গল্প নিয়ে ছবি করতে চলেছে। কাল নীরমহলে শুটিং আছে। কাল তো আমরাও নীরমহল দেখতে যাব, শুটিং দেখতে পাবো তাহলে। খেয়ে ওরা যখন হোটেলে ফিরল, পুরো আগরতলা ঘুমিয়ে পড়েছে। রুবাই ড্রয়িং রুমের ডিভানে বসে পিঠের ব্যাগ থেকে চশমার কাজ পরিষ্কার করা লিকুইডটা খুঁজছিল। রোজ রাতে ও চশমাটা পরিষ্কার করে রাখে। তখনই ব্যাগের মধ্যে শক্ত মতো কি একটা ওর হাতে ঠেকল। একটা অদ্ভুত দেখতে রূপোর বালা। বালাতে 2টো সাপ মুখের সঙ্গে মুখ লাগিয়ে জড়াজড়ি করে আছে। সাপের চোখে লাল চুনি বসানো। জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো। কিন্তু এমন একটা মূল্যবান জিনিস ওর ব্যাগে এলো কি করে? ট্রেনে ওর ব্যাগটা সাইড লোয়ার বাঙ্কে রাখা ছিল, ও সেখানেই ঘুমিয়েছিল। কেউ ভুল করে ওর ব্যাগে ভরে দেয়নি তো? সবাই ঘুমিয়ে যেতেই রুবাই বালাটা নিয়ে বসল। বালাটা বেশ বড়সড়। ও ঘুরিয়ে ফিরিয়ে দেখল, গায়ে কিছু লেখাও আছে, তবে ঝাপসা হয়ে এসেছে। ও বালাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে ব্যাগের নিচে একটা গোপন চেন আছে, তার ভেতরে ঢুকিয়ে রাখল। নরম স্পঞ্জের প্যাডিং থাকায় চট করে কেউ বুঝতে পারবে না যে ওখানে একটা বালা আছে। শুয়ে শুয়েও ভাবতে চেষ্টা করে ওদের আশেপাশে কে ছিল যে এই বালাটা ওর ব্যাগে ভরে দিল। ওর নিচে লোয়ার বার্থে এক বৃদ্ধ ছিলেন। উনি ধর্মনগরে নেমে গিয়েছিলেন। ওদের ডান আর বাদিকের কূপো আগরতলার আগেই ফাঁকা হয়ে গিয়েছিল। মাঝে 2-1 লোক লোয়ার বার্থে এসে বসেছিল ঠিকই, কিন্তু মাসিমণি রিজার্ভেশন আছে বলে তাদের তুলে দিয়েছিল। এসব 7-5 ভাবতে ভাবতে
রুবাই ঘুমিয়ে পড়ে একসময়। পরদিন সকালে সিপাহীজলা অভয়ারণ্য দেখে ওদের নীরমহল যাওয়ার কথা। যদিও মাসিমণির ইচ্ছে ছিল প্রথমে মাতাবাড়ি যাবে, পুজো দেবে ত্রিপুরেশ্বরীর মন্দিরে, তারপর ঘোরাঘুরি। কিন্তু রাজেশবাবু বললেন বাচ্চাদের জন্য প্রথমে সিপাহীজলা অভয়ারণ্যই যাওয়া হোক। জায়গাটা আগরতলা থেকে উদয়পুর যেতে পারে। চিড়িয়াখানা হলেও এতে খুব বেশি বন্যজন্তু নেই, তবে জায়গাটা গহীন বনের ভেতর। একটা ব্যাটারি চালিত গাড়ি নিয়ে ওরা সব ঘুরে ঘুরে দেখছিল। বাঘ ওদের পাত্তাই দিল না, আপন মনে বসে বিশ্রাম নিচ্ছিল। জলের ধারে পাথরের উপর কয়েকটা কুমির আর ঘড়িয়াল রোদ পোহাচ্ছিল। দেখে মনে হয় পাথরের তৈরি। রুবাই ভিডিও করছিল নানা রকম পাখির। বাবা মাদের ছেড়ে ওরা একটু এগিয়ে গিয়েছিল। হঠাৎ একটা অদ্ভুত ধরনের চিৎকারে টায়রা আর টিকলি রুবাইকে জড়িয়ে ধরে। রুবাই নিজেও চমকে উঠেছিল সেই ডাক শুনে। গাইড বলল ওটা নাকি লেঙ্গুরের ডাক। চশমা লেঙ্গুর বলে এই প্রজাতিকে। দেখলে মনে হয় চশমা পরে আছে। একটা বাজ পরে পুড়ে যাওয়া শাল গাছের ডালে বসেছিল সেই লেঙ্গুরটা। ওদের দেখি আবার ডেকে উঠল। পিলে চমকানো সেই ডাক শুনে যে কেউ ঘাবড়ে যাবে। টায়রা আর টিকলি লেঙ্গুরের ডাক নকল করে ওদের ভেঙাচ্ছিল। তাতে আরো জোরে ডাকছিল প্রাণীটা। রুবাই ছবি তুলে দেয়। জঙ্গল ঘুরে ওরা আবার গাড়িতে এসে বসল। মাসিমণির ইচ্ছে এবার মাতাবাড়ি যাওয়ার, তাই গাড়ি ছুটল উদয়পুরের পথে। ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে দেখা গেল বেশ ভিড়। এক কোণে কয়েকটি ছাগল বাঁধা। এখানে এখনো বলির চল আছে। টিকলি বলল, এই বলি প্রথা যে কবে বন্ধ হবে? যতদিন না মানুষ সচেতন হবে। এই উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরে একসময় নরবলি হতো, জানিস? রুবাইয়ের মা শ্রমণা দেবী বলেন, ওখানে বসেই তো রবীন্দ্রনাথ বিসর্জন লিখেছিলেন, তাই না মা? হ্যাঁ, উনি প্রথমে লিখেছিলেন রাজর্ষি উপন্যাস, তা থেকেই পরে বিসর্জন নাটক হয়। রাজা রাধাকিশোর মানিক্যের ডাকে বহুবার এসেছেন। এরপর বীরেন্দ্র কিশোর ও কিশোর মানিক্যের আমন্ত্রণেও এখানে এসে থেকেছেন। আমরা কখন নীরমহল যাব? আজ তো ওখানে শুটিংও হবে মনে হয়। এখানে যা ভিড় দেখছি, মায়ের পুজো দিতে দিতে তো বিকেল হয়ে যাবে। হ্যাঁ, একটা কাজ করা যাক, তোদের মায়েরা বরঞ্চ এখানে পুজো দিক, ততক্ষণ আমরা বরঞ্চ নীরমহল ঘুরে আছি। চল, আমরা ঘুরে আসতে আসতে পুজো দেওয়া হয়ে যাবে। আমরা তো শুধু মাকে দর্শন করব। রুবাইয়ের বাবা বললেন, কারণ ওদের হাতে সময় খুব কম। মা আর মাসিমণিও এই ব্যবস্থায় খুশি। নীরমহল ওদের ঘোরা। সৈকত মেশো থেকে গেলেন মায়েদের সঙ্গে। রাজেশবাবু 3 বাচ্চাকে নিয়ে চললেন নীরমহলের পথে। পথে হালকা জলখাবার খেয়ে নিল ওরা, কারণ নীরমহলে কিছুই পাওয়া যাবে না। নৌকায় করে রুদ্রসাগরের বুকে যখন ওরা ভেসে পড়ল, ঘড়ির কাঁটা 12:30টার ঘর ছুঁয়েছে। দূর থেকে ধবধবে সাদা নীরমহলকে জলের মধ্যে দেখতে দারুণ লাগছিল। যদিও রুদ্রসাগরে জল খুব কম, পানায় ভর্তি, তবে বেশ কিছু পরিযায়ী পাখির দেখা পাওয়া যাচ্ছিল। শীতে এখানে প্রচুর পাখি আসে। রুবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এবার ও মিশোর কাছ থেকে একটা দারুণ ক্যামেরা উপহার পেয়েছে জন্মদিনে। নৌকাতে 40 লোক রয়েছে। নীরমহল যত এগিয়ে আসছিল, তার সৌন্দর্য মুগ্ধ করছিল ওদের। ভারতে জলের উপর এমন প্যালেস আর একটাই আছে, রাজস্থানে। তবে সেটা এত বড় নয়। একসময় ওরা এসে নামলো রাজঘাটে। এখানেই রাজাদের নৌকা এসে ভিড়ত। ওদিকে আরেকটাও সিঁড়ি আছে জলে নামার, যদিও জল একটু দূরে সরে গেছে এখন। টিকিট কেটে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো ওরা। বেশ বড় মহল। একদিকে শুটিং হচ্ছে, একটা নাচের দৃশ্যর শুটিং চলছে। কালকের সেট ডাইরেক্টরকে দেখা গেল, টুপি মাথায় একটা ক্যামেরা সামলাচ্ছেন। সেদিকে বিশেষ কাউকে যেতে দিচ্ছে না গার্ডরা। অন্যদিকে বেশ কিছু ঘর, সুন্দর ছাদ বাগান, নিচে ফুলের বাগান, রঙ্গমঞ্চ এসব রয়েছে। বড় বড় ঘরগুলো চারিদিক খোলা, দরজা নেই। তা দেখে টিকলি বলে, এই দা ভাই, রাজাদের ঘরে দরজা হতো না? সিরিয়ালে দেখিসনি কত রকমের পর্দা হতো চারদিকে, পাহারায় থাকতো কত সেনা। ঘুরতে ঘুরতে মহলের শেষ প্রান্তে চলে এসেছিল রুবাই।
এদিকেও একটা খোলা গেট আছে। একদিকে কিছু ঘর বন্ধ, পিছন দিকে একটা সিঁড়ি নিচে নেমে গেছে, কিন্তু নিচের লোহার গেট বন্ধ। রাজবাড়ির মহিলারা এই পথে নৌকা ঘাটে যেতে। রুবাই নিচে নেমে দেখল গেট বন্ধ। ঘুরে উপরে উঠতে যাবে, তখনই একটা কালো গেঞ্জি মুখে মাস্ক পরা লোক দ্রুত ওর কাছে নেমে এলো, আর ওর পিঠের ব্যাগটা টান দিয়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে ওই সিঁড়ি দিয়েই এক লাফে নিচে চলে গেল। রুবাই হকচকিয়ে গিয়েছিল। নিজেকে সামলে তাকিয়ে দেখল নিচে আর একজন তালা খুলে দিয়েছে ততক্ষণে। দুজন লোকের পরনেই কালো পোশাক, মাথায় ক্যাপ, মুখে মাস্ক। রুবাই নিচে নামতে নামতে ওরা বড় বড় পিলারের আড়ালে হারিয়ে গেল। আসলে নীরমহল একসময় জলের উপর পিলার গেঁথে তৈরি হলেও এখন রুদ্রসাগরে জল কমে গেছে, তাই নিচটায় উঁচু নিচু এবড়ো খেবড়ো জমি, কাঁটা গাছের ঝোপ। রুবাই নিচে নামতেই একজন উর্দিধারী গার্ড ছুটে এলো, বলল, এদিকে নামলে কিভাবে? ওই গেট তো বন্ধ থাকে। গেট তো খোলা, আমি টয়লেট যাব। টয়লেট উপরে আছে, উঠে যাও। এইদিকে ট্যুরিস্টদের আসা বারণ, জানো না? ওহ, কে যে গেট খুলে রাখে কে জানে। রুবাই উপরে উঠতে দেখল গার্ড তালাচাবি কুড়িয়ে গেটে তালা দিচ্ছে, কিন্তু ওর মনে তখন হাজারটা প্রশ্ন। কোথায় গেল লোক দুটো? ও তাড়াতাড়ি উপরে উঠে আসে, চারিদিকে তাকায়। কোনো নৌকো বা ছোট বোট চোখে পড়ে না। একটা বড় নৌকা প্রায় 40 জন যাত্রীকে নিয়ে সবে জলে ভেসেছে, আর একটা নৌকায় যাত্রীরা গিয়ে বসতে শুরু করেছে। ও টিকলিকে দেখতে পায় ওধারে, দূরবীন দিয়ে পাখি দেখছে মনে হয়। ও দূরবীনটা নিয়ে নৌকোয় চোখ রাখে, কিন্তু কালো পোশাকের কাউকে দেখতে পায় না। যে নৌকাটা ছেড়ে গেছে সেটায় সব যাত্রীকে অবশ্য দেখা যাচ্ছে না। কি হয়েছে দা ভাই, কি দেখছিস রে? হ্যাঁ, কিছু না, একটা কালো পাখি। তোর ব্যাগটা কই রে? জল খাবো। রুবাই অপ্রস্তুত। বোনেদের এখনই সবটা বলতে মন চাইছে না, কারণ ও নিজেই কিছু বুঝতে পারছে না। ব্যাগে কয়েকটা চিপসের প্যাকেট, জলের বোতল, সানগ্লাস, টুপি এসব ছিল। ও এদিক ওদিক তাকায়, মুখে বলে, ছবি তুলতে গিয়ে কোথায় রাখলাম বলতো? এদিকেই কোথাও। কিন্তু ব্যাগ তো তোর পিঠেই ছিল, আমি তো একটু আগেও দেখেছি। তখনই রাজেশবাবু ওদের দেখে এগিয়ে আসেন, বলেন, এই আর দেরি করা যাবে না, নৌকায় সময় লাগবে, তারপর গাড়িতে। ওদের পুজো দেওয়া হয়ে যাবে হয়তো ততক্ষণে। দা ভাইয়ের পিঠের ব্যাগটা খুঁজে পাচ্ছে না, জল খেতাম। রাজেশবাবুর কাছে জল ছিল, এগিয়ে দিয়ে বলেন, আরে কোথায় আবার যাবে, খুলে রেখেছে কোথাও। ওই ব্যাগ কে নেবে? হ্যাঁ। ওরা সবাই আশেপাশে ব্যাগটা খোঁজে, কিন্তু কোথাও নেই। রাজেশবাবু তাড়া দেন, বলেন, এই চলো তো, ওই ব্যাগের জন্য মায়াবাড়ি লাভ নেই। আরে দামি কিছু তো আর ছিল না। একরাশ মন খারাপ নিয়ে রুবাই নেমে আসে। ব্যাগটা অন্নয়দা উপহার দিয়েছিল জন্মদিনে, ওর খুব প্রিয় ব্যাগ ছিল। মাতাবাড়ির প্যারা সন্দেশ খুব বিখ্যাত। মাসিমণি 2 কিলো প্যারা কিনেছিল, গিয়ে পাড়ায় সবাইকে দেবে বলে। ওদের প্রসাদ দিল মা। তারপর ঠাকুর প্রণাম করে ওরা হোটেলের উদ্দেশ্যে চলল। ঘড়ির কাঁটা 3:30 ঘর ছুতে চলেছে। হোটেলে পৌঁছে প্রথমেই খেয়ে নিল সবাই। দারুণ রান্না। ঘরে লাগেজ রেখে ঠিক হলো ভুবনেশ্বরী মন্দির দেখতে যাবে সবাই, ওটা কাছেই। ত্রিপুরার পুরনো রাজবাড়ি ওখানেই। ওদের হোটেলের পাশেই বড় বড় 2টো দিঘি, তা পার করে গাড়ি উপরে উঠতে শুরু করলো। কিছুক্ষণ পর গোমতী নদীর পাড়ে প্রাচীন মন্দিরে পৌঁছে গেল ওরা। এই মন্দিরে বসেই রাজর্ষি লেখার ভাবনা এসেছিল কবির ভেতর। মন্দির ঘুরে পাশেই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ঘুরে দেখল সবাই। এখানেও রয়েছে একটি মুক্তাঙ্গন, তবে সরকার এসব রক্ষা করতে উদাসীন। যত্নের অভাব ভীষণভাবে চোখে পড়ে। দিনের আলো মরে গেছিল আগেই। অন্ধকার নামতেই জায়গাটা যেন আরো রহস্যময় হয়ে উঠল। টিকলি এসে বলল, আচ্ছা দা ভাই, এখানে কোনো গুপ্তধন থাকতে পারে? ওই মন্দিরের নিচে নিশ্চয়ই লুকোনো গুমঘর আছে, একসময় নরবলি হতো এখানে। তখনই মাসিমণি ওদের তাড়া দেয় হোটেলে ফেরার জন্য। গাড়িতে একদম পিছনে বসেছিল ওরা 3 জন। টিকলি ফিসফিস করে বলে, তোর মায়ের জন্য না,
আমরা একটু রহস্যের অনুসন্ধানও করতে পারছি না, সত্যি। রহস্য কি পথে ঘাটে ছড়িয়ে থাকে? কাল অবশ্য আমরা একটা রহস্যময় জায়গায় যাব, ছবিমুড়া। পাহাড়ের গায়ে সেই প্রাচীনকাল থেকেই খোদাই করা কিছু মূর্তি দেখতে পাবি ওখানে। আমি নেটে দেখেছি ওখানেও একটা গুপ্তধনের গল্প আছে দা ভাই। আমিও দেখেছি, সাপের রাজা পাহারা দেয় সেই গুপ্তধন। আমার তো সাপকে খুব ভয় লাগে। সাপের ভয়ে কেউ উদ্ধার করতে পারেনি সে গুপ্তধন। চমকে ওঠে রুবাই। ওই বালাটাতে দুটো সাপ জড়াজড়ি করে আছে মনে পড়ে। ও বলে, ওসব ছাড়, অবশ্য আমার ব্যাগটা কি চুরি করলো এটা একটা রহস্য। হেসে হেসে কথাটা বললেও রুবাই মনে মনে যথেষ্ট চিন্তিত ছিল, কারণ ব্যাগটা লোক দুটো কেন ওর থেকে ছিনিয়ে নিয়েছে ও ভালো করেই জানে। কিন্তু আজ সকালে ও বালাটা ওই ব্যাগ থেকে সরিয়ে নিজের ক্যামেরার ব্যাগে রেখেছিল। ওরা ব্যাগটা নিয়ে গেলেও যখন বালাটা পাবে না তখন হয়তো আবার আক্রমণ করবে। রুবাই চায় না ওর দুই বোন বা মা মাসিদের কোনো ক্ষতি হোক। ও চাইছিল তাড়াতাড়ি হোটেলে ফিরতে। হোটেলের চার দেওয়ালের মধ্যে সবাই সুরক্ষিত থাকবে। পথে বারবার ও পেছন ফিরে দেখছিল কেউ ওদের ফলো করছে কিনা। ওর এতদিনের অভিজ্ঞতা ওকে বলছিল ও কোনো বড় রহস্যের চক্রবুহে আটকে পড়তে চলেছে। এই রাজ্যে ওর পুলিশ বা তেমন ক্ষমতাবান পরিচিত কেউই নেই, তাই বিপদে পড়লে বেশ মুশকিলে পড়তে হবে ও বুঝতে পারছে। হোটেলে পৌঁছে রুবাইরা লিফটে 3 তলায় উঠে এলো। এখানে ওদের মুখোমুখি দুটো ঘর নেওয়া হয়েছে, দুটোই বেশ বড়। রুবাইদের ঘরটা পেছনের দিকে, কিন্তু ঘরে ঢুকেই আটকে উঠল রুবাইয়ের মা। সম্পূর্ণ ঘরটা কে যেন লণ্ডভণ্ড করে গিয়েছে। একই অবস্থা মাসিমণিদের ঘরেরও হয়েছে। ওরা শুধু লাগেজগুলো রুমে রেখে বেরিয়ে গেছিল বিকেলে। এখন সব লাগেজ খোলা, সারা মেঝেতে জামা কাপড়, সাজার জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুটকেসগুলো লক করা ছিল না অবশ্য। আজকাল সবাই ইউপিআই ব্যবহার করে বলে সুটকেসে টাকা পয়সা তেমন ছিল না। যেটুকু টাকা ছিল সবাই সঙ্গে নিয়েই বেরিয়েছিল। টায়রা টিকলির গল্পের বইগুলো বেডের উপর ছড়ানো, কসমেটিক্স গড়াগড়ি খাচ্ছে মাটিতে। ম্যানেজার এসে এসব দেখে খুব অবাক। লবির সিসিটিভি ক্যামেরায় কাউকে ঘরে ঢুকতে দেখা গেল না, দরজা বাইরে থেকে বন্ধ। সব দেখে রুবাই বলল দুটো ঘরেই লোক ঢুকেছে ব্যালকনি দিয়ে। ব্যালকনির স্লাইডিং দরজা খোলা 2 ঘরেই, আর ব্যালকনির কাছে একটা ঝাঁকড়া কাঞ্চন ফুলের গাছ রয়েছে। সাদা কাঞ্চন ফুল ফুটেছে প্রচুর, বেশ কিছু ফুল ঝরে পড়েছে নিচে। হোটেলের পেছনে পার্কিং আর কিছু স্টাফদের ঘর, সেদিক দিয়েই কেউ ঢুকেছিল। ম্যানেজারের বক্তব্য ছিচকে চোর হতে পারে, কিন্তু রাজেশবাবু বললেন, তাহলে শুধু আমাদের 2 ঘরেই হামলা হলো কেন? এত তো ঘর রয়েছে হোটেলে, এছাড়া কিছু নিয়েও যায়নি। মাথা চুলকে ম্যানেজার বলল, স্যার, এই 3 তলায় সামনের দুটো ঘরে গেস্ট আছে, তারা ঘরেই আছে। মাঝের দুটো ঘর ফাঁকা, পিছনে আপনাদের দুটো ঘর। 4 তলায় শুধু সামনের দুটো ঘরে আজ বুকিং আছে। এই এলো গেস্ট। 2 তলায় একটা কনফারেন্স হল, ডাইনিং আর 3টে রুম। সকালেই চেক আউট করেছে দুটো পরিবার। এটা তো ঠিক সিজন নয়, হোটেল তো ফাঁকা। আপনাদের ঘর পিছনে, তাই হয়তো ঢুকেছে চোর। একমাত্র রুবাই বুঝতে পারছিল কেন ওদের 2 ঘরে হামলা হয়েছে। তার মানে ওরা রুবাইকে ফলো করে হোটেল দেখে নিয়েছিল, আর রুবাইরা বেরিয়ে যেতেই হোটেলে হামলা করেছিল। রুবাই বলে, হোটেলের পিছনে, সামনে, দুপাশে সিসিটিভি ফুটেজ কোথায় পাবো? পিছনের ক্যামেরাটা খারাপ হয়েছে 1 সপ্তাহ হলো, কখনো তেমন প্রয়োজন পড়ে না, তাই আর সারাইনি। ব্যবসার অবস্থা ভালো না। সামনেরটা আছে, সিকিউরিটি রুমে আসুন, দেখাচ্ছি। কিন্তু হোটেলের সামনে ব্যস্ত রাস্তা, একটা চায়ের দোকান, ফুচকার দোকান, ভিড় লেগেই রয়েছে, তাই কিছুই বোঝা গেল না। এদিক দিয়ে সন্দেহজনক কেউ হোটেলে ঢোকেনি। ম্যানেজার বলছিল, আপনাদের কি কিছু খোয়া গেছে? আসলে পুলিশ এলে আমার হোটেলের না বদনাম হয়ে যাবে, এমনিতেই ব্যবসার অবস্থা ভালো নয়। রাজেশবাবু আর রুবাইয়ের মেশো রুবাইকে আর চোখে দেখছিল। রাজেশবাবু মৃদুস্বরে বললেন, আরে সকালেই তো চেক আউট করবো, কিছু খোয়াও যায়। থানা পুলিশ করলে বেকার আমাদের সময় নষ্ট হবে। দরকার নেই।
তবে আমাদের সাবধানে থাকতে হবে। কিন্তু কি খুঁজতে এসেছিল চোর? রুবাইয়ের মাসি বেশ চিন্তিত স্বরে বলে, আরে তেমন কিছুই না, ছিচকে চোর। আমাদের হয়তো লাগেজ নিয়ে ঢুকতে দেখেছে, একটু পরেই দেখেছে আবার বেরিয়ে যাচ্ছি পেছনের ঘরের দিক থেকে, তাই চুরি করতে এসেছিল। নেওয়ার মতো কিছুই তেমন পাইনি। রাতে ওরা আর বাইরে খেতে গেল না, ঘরেই খাবার আনিয়ে নিল। টায়রা শুধু ফিসফিস করে রুবাইকে বলল, ব্যাটারি ব্যাংক, হেয়ার ড্রায়ার, দামি পারফিউম এসব তো ছিল ঘরে। ছিচকে চোর এসব নিল না কেন? ওসব হয়তো ওর কাজে লাগতো না, ও টাকা গয়না এইসব খুঁজতে এসেছিল। শুয়ে পড়, কাল ভোরে উঠতে হবে। পরদিন ভোরে ওদের গন্তব্য ত্রিপুরার অ্যামাজন ছবিমুড়া। মা বাবা ভেতরের ঘরে শুয়েছিল। সবাই ঘুমিয়ে যেতেই রুবাই ড্রয়িং রুমের সোফা কাম বেডে শুয়ে ক্যামেরার ব্যাগ থেকে বালাটা বের করে। মোবাইলের আলোয় ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিনিসটা। দুটো সাপ একে অপরকে জড়িয়ে আছে। লাল চুনির চোখ জলজল করছে। মুখের কাজটা চাপ দিতেই বালাটা খুলে গেল। ভেতরটা ফাঁপা। মোবাইলের আলোয় রুবাই ভালো করে ভেতরটা দেখতেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। একটা পাতলা কাপড় রয়েছে। রহস্যটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ও ফোনটা টেনে নেয়। ছবি মোড়ার পথটা অসাধারণ। আসার পথে শ্রমণা দেবী ওদের ছবি মোড়ার গল্প বলছিলেন। যদিও ওরা নেটে আগেই পড়েছে জায়গাটা সম্পর্কে। পাহাড়ি পথে ধীরে ধীরে এগিয়ে চলে গাড়ি। অমরপুরের শেষে এক পাহাড়ি গ্রাম রাজখাং, গোমতী নদীর ঘাটে এসে পৌঁছে যায় ওরা। গহীন অরণ্যর মাঝে গোমতী নদী বয়ে চলেছে। গভীর জলে ভাসছে কয়েকটা বোট। নদীর তীরে ছোট ছোট কটেজে থাকার ব্যবস্থা। আজ ওরা ওখানেই থাকবে। তবে আপাতত উদ্দেশ্য নদীপথে ভ্রমণ ও পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তি দর্শন। মেশো ফটাফট ওদের টিকিটগুলো কেটে ফেলল। লঞ্চে করে যেতে হবে নদীর পথে। দুধারে পাহাড় জঙ্গল। এই যাত্রাপথকে অ্যামাজনের সঙ্গে তুলনা করে অনেকেই। কটেজে লাগেজ রেখে ওরা লাঞ্চ করে নিল। তারপর চড়ে বসল লঞ্চে। একটা ছোট লঞ্চে 12 জন, তাই একটু অপেক্ষা করতে হলো। একটু পরেই 4 জনকে পাওয়া গেল। ভটভট শব্দে মোটর চালিয়ে জলপথে লঞ্চ এগিয়ে চলল। শান্ত দিঘির মতো গভীর গোমতীর জলে জাগল শিহরণ। লঞ্চ ঘাটের উল্টো দিকের পাহাড়েও কিছু মূর্তি খোদাই করা রয়েছে। টায়রা বলে, ঊনকোটিতেও তো আমরা এমন মূর্তি দেখতে যাব। ঊনকোটির সঙ্গে এখানকার মূর্তির কোনো মিল নেই। এখানকার মূর্তির সঙ্গে দক্ষিণ ভারতের মন্দিরের কিছু মূর্তির মিল আছে। বেশ কিছুক্ষণ গভীর অরণ্যের ভেতর জলপথে ভ্রমণের পর লঞ্চ গিয়ে থামল এক বিশাল বড় মূর্তির কাছে। খাড়া পাহাড়ের গায়ে 20 ফুটের এক দেবী মূর্তি। 10টা হাত ও পায়ের নিচে একটা অবয়ব। দেখে মনে হয় দেবী দুর্গা, কিন্তু চুলগুলো যেন তার সাপের মতো। মেডুসার সঙ্গে বেশ মিল আছে। রুবাই বলল, এটা জমাইতদের দেবতা দেবী চাকরা ক্ষমা। এই দেখ পাশেই সাপের ছবি। লঞ্চ থামতেই ওরা 3 জন আর রাজেশবাবু নেমে পড়েছিলেন। কয়েক ধাপ পাথরের সিঁড়ি পার করে ওরা উঠে এলো মূর্তির পায়ের কাছে। কিছু ফুল লতা পাতা ছড়ানো সেখানে। পুজো দিয়েছে কেউ। পাশে ব্রহ্মা বিষ্ণু শিবের মূর্তি। রাজেশবাবু বলেন, এই খাড়াই পাহাড়ের গায়ে এত মূর্তি কত কষ্ট করে খোদাই করেছিল ভাব একবার। এসব বহু প্রাচীন কাজ। রুবাই চটপট ছবি তুলছিল। পাহাড় খাড়া হলেও পায়ে চলা একটা সরু পথ এঁকে বেঁকে এগিয়ে গেছে। হয়তো কোনো আদিবাসী গ্রাম রয়েছে পাহাড়ের গায়ে। মাসিমণি তাড়া দিচ্ছিল বলে ওরা নেমে আসে। লঞ্চে বসতেই তা ঘুরিয়ে নেয় চালক। এবার ওরা যাবে রাজা চিচিংফার গুহা দেখতে। কিছু দূর গিয়ে একটা ছোট ঝর্ণা এসে মিশেছে গোমতীতে। সেখানে দাঁড়িয়ে যায় ওদের লঞ্চ। নদীর ধার দিয়ে ঝর্ণা বরাবর পায়ে হেঁটে যেতে হবে গুহা দেখতে। পথ দুর্গম, কোথাও কোথাও জল পার হতে হবে। তাই চালক বলল সবাইকে জুতো খুলে রেখে যেতে, কারণ পিচ্ছিল পথে জুতো পরলে হাঁটলে স্লিপ কাটবে। রুবাইয়ের মা, মাসি আর মেশো এখানেও নামল না। 4 জনের অন্য গ্রুপ থেকে মাত্র 2 জন নামল। 2 জন বসে থাকলো।
একজন গাইড ওদের পথ দেখিয়ে নিয়ে চলল। ওরা ছাড়াও আর একটা ছোট লঞ্চ এসে ভিড়েছিল সেখানে, আর 3 জন যাত্রী নেমে এসেছিল শুধু। সরু জলপথের ধারে পিচ্ছিল মাটির পথ ধরে ওরা এগিয়ে চলল। গাছের গুড়ি পাথর এসব পার করে এগোতে গিয়ে টায়রা একবার আছাড় খেল। সারাটা পোশাক কাদায় মাখামাখি, তবুও ও যাবে। ধীরে ধীরে পথ উঠেছে উপর পানে। নদীর গিরিখাতটা বেশ সরু। হঠাৎ রুবাইয়ের মনে হয় বাবা আর 2 বোন বেশ পিছিয়ে পড়েছে। ও একাই এগিয়ে এসেছে। ও পেছন ফিরে দেখে ঘন জঙ্গল, বড় বড় পাথর আর গাছের গুড়ির জন্য ওদের দেখতে পায় না। তখনই গুহার মুখটা দেখতে পায় রুবাই। একটু উঁচুতে মুখটা। বাঁশের একটা সিঁড়ি রাখা আছে। ও একাই ভিতরে ঢুকে দেখতে যায়, কিন্তু ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, আর চামচিকের গন্ধে গাটা একেবারে গুলিয়ে ওঠে। মোবাইলের আলো জ্বেলে আর মাকড়সার ঝুল ছাড়া কিছুই দেখতে পায় না। ফোঁস করে একটা শব্দ শুনে ও বাইরে বেরিয়ে আসে আর দেখে 2 লোক ওর দিকে এগোচ্ছে। লোক দুটো রুবাইকে চেপে ধরে। এই 2 জন ওদের লঞ্চে এসেছিল। রুবাই ওদেরকে চিনতে পারে। হিস হিসে গলায় প্রথম লোকটা বলে, বালাটা কোথায় রেখেছিস বল। কিসের বালা? রুবাই এসব ঘটনায় আর ভয় পায় না। যে বালা মারুবা স্টেশনে সেদিন তোর ব্যাগে ভরে দিয়েছিল। আমি জানি না কি বলছো তোমরা, আর আমার ব্যাগ তো চুরি গেছে। তোর ব্যাগে বালা ছিল না, অথচ মারুবা বলেছে স্টেশনে ও বালাটা তোর পিঠের ব্যাগে ভরে দিয়েছিল। ও পেন ভরতে দেখেছিল, তোকে ইচ্ছা করে ধাক্কা মেরে পড়ে যাওয়ার নাটক করে তোর পিঠের ব্যাগে ওটা ভরে দেয় মারুবা। রুবাই চুপ। ওর এমনটাই মনে হয়েছিল। ও তখন ওর বাবা আর বোনেদের পথ চেয়ে আছে। কেন এত দেরি হচ্ছে ওদের কে জানে। দ্বিতীয় জন ওকে উসখুস করতে দেখে বলে, তোর বাবা আর বোনেরা এ পথে আসবে না। ওই যে লোকগুলো নামলো পাশের বোট থেকে, সব আমাদের লোক। ওরা ওদের অন্য পথে নিয়ে গেছে। এই পাহাড়ে অসংখ্য গুহা রয়েছে, দেবে এবার ওদের একটাই ঢুকিয়ে বন্ধ করে। এবার একটু ঘাবড়ে যায় রুবাই। লোকটা বলে, আর নৌকায় তোর মায়েদের পাহারা দিচ্ছে যারা, তারা তো আমাদের লোক। আমাদের একটা ইশারায় ওদের নৌকা ডুবিয়ে দেবে। গোমতির জলে সলিল সমাধি হবে সবার। হ্যাঁ। রুবাই চারিদিকে তাকায়। সাহায্যের কোনো আশা নেই এখানে। মা আর মাসিকে বিপদে ফেলতে চায় না ও। অন্য লোকটা বলে, আমরা জানি বলাটা তোদের লাগে যে নেই, তোর সঙ্গেই আছে। আমাদের ভালোই ভালোই দিয়ে দে, বিপদ ডেকে আনিস না। আমাদের হাতে অত সময় নেই। 10 মিনিটে তুই যদি লঞ্চে ফেরত না যাস, লঞ্চ কিন্তু ডুবে যাবে। রুবাই এক পা করে পেছোচ্ছিল। এই লোক দুটোকে শুইয়ে দিতে পারবে ও একাই, কিন্তু বাবা 2 বোন, ওদিকে মা মাসি সবাই রয়েছে। তার চেয়ে বালাটা দিয়ে দেওয়াই ভালো। ও তাড়াতাড়ি বালাটা বের করে দেয় ক্যামেরার ব্যাগ থেকে। মুহূর্তের মধ্যে লোক দুটো চলে যায়। এবার রুবাই কি করবে বুঝতে পারে না। তখনই ও বাবাকে দেখতে পায় নিচের দিকে। বাবা বলে, আরে টায়ার পায়ে বেশ লেগেছে, আমরা নৌকায় ফিরে যাচ্ছি, বুঝলি? তুই কি করবি? রুবাই চলে আসে। যত দ্রুত এখন জেটি ঘাটে ফিরতে পারবে ততই মঙ্গল। দেখা যাক ওদের ধরা যায় কি না। কিন্তু টায়ার হাঁটতে সময় লাগছিল। পাটা মচকে গেছে পিচ্ছিল পথে। লঞ্চে এসে ওরা শুনল বাকি লোকগুলো ওদের দেরি দেখে অন্য লঞ্চটায় করে ফিরে গেছে। ওদের নিয়ে এই লঞ্চটা ফিরে চলল। রুবাই ভাবছিল এখন তার কি করা উচিত। সে কি পুলিশকে সব জানাবে? কিন্তু কি বলবে? এখানে তো ও কাউকে চেনে না। কে বিশ্বাস করবে ওর কথা? মুষলধারে বৃষ্টি নেমেছে। ছোট্ট কটেজটায় সবাই ঘুমিয়ে কাঁদা। ঘুম নেই শুধু রুবাইয়ের চোখে। ও বারবার জানলা দিয়ে দেখছে কেউ এলো কিনা। ঠিক পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মাসিরা। রুবাই উসখুস করে, শুতে পারে না। ওর সিঙ্গেল খাটটা জানলা ঘেঁষে। বিদ্যুতের চমকের সঙ্গে সঙ্গে ও বারবার বাইরে তাকিয়ে দেখে। ত্রিপুরা আসার পর থেকে ও জড়িয়ে পড়েছে এক অদ্ভুত রহস্য জালে।
ও নিজেও প্রথমে বুঝতে পারছিল না কি ঘটছে বা কেন ঘটছে। আজকের ঘটনার পর কিছুটা ধোঁয়াশা কেটেছে। মাথার ভেতর ঘটনাগুলো পরপর সাজিয়ে নেয়। স্টেশনে কেউ পালাতে পালাতে ওর ব্যাগে ভরে দিয়েছিল সাপের মুখের বালাটা। সেই ব্যাগটা নির্মহলে ওর থেকে ছিনিয়ে নেয় দুজন। বালা না পেয়ে ওদের হোটেলের ঘরে খোঁজ করে, তবুও জিনিসটা পায় না। আজ রুবাইকে বাগে পেয়ে বালাটা ওরা দখল করে নিয়েছে ঠিকই, কিন্তু রুবাই জানে ওরা আবার আসবে। কারণ কাল বালাটা যখন খুলে গিয়েছিল, রুবাই ওর মধ্যে এক টুকরো কাপড় পেয়েছিল। সেই কাপড় বহু পুরনো, পচে নরম হয়ে এসেছে, কিন্তু তার গায়ে আঁকা ছিল একটা ম্যাপ আর কিছু সাংকেতিক চিহ্ন। রুবাই কালো কাপড়টা নিয়ে যত্ন করে নিজের চশমার বাক্সে ভরে রেখেছে। আজ ওরা বালাটা নিয়ে গেল ঠিকই, কিন্তু ম্যাপটা না পেলে আবার হামলা করবে। রুবাই এসব ভয় পায় না, কিন্তু ওর চিন্তা পরিবারের বাকিদের নিয়ে। ওর জন্য বোনেদের যদি কোনো ক্ষতি হয়। বাবা মা ঘুমোচ্ছে। পা টিপে টিপে সামনের বসার ঘরে এসে বসে রুবাই। ওর মোবাইলে ম্যাপটার ছবি তোলা আছে। ছবিটা খুঁটিয়ে দেখে। এটা তো কোনো গুহার ছবি মনে হয়, আর এটা যদি নদী হয়, এই তো চাকরা ক্ষমা মনে হচ্ছে। এটা কি তবে রাজা চিচিংফার গুপ্তধনের নকশা? মাথার ভেতর হাজারটা বাল্ব যেন একসঙ্গে জ্বলে ওঠে। এক বিশাল বড় সাপ সেই গুপ্তধন রক্ষা করছে, এমনটাই জমাতীয় উপজাতিরা মনে করে। এই রাজখান এলাকায় জমাতীয়দের বাস, কিন্তু এই বালাটা কে চুরি করেছিল আর কেন? মৃদু একটা গাড়ির শব্দে সতর্ক হয়ে ওঠে রুবাই। রাতটা কাটলেই ওরা বেরিয়ে যাবে নারকেলকুঞ্জের পথে। সেটা ঘুরে আগরতলা ফেরার কথা। পরদিন উজ্জয়ন্ত প্যালেস ঘুরে বিকেলের ট্রেনে ঊনকোটি যাবে ওরা। কিন্তু রুবাই এখন সবাইকে নিয়ে ভালোয় ভালোয় বাড়িতে ফিরতে চায়। ও জানলার কাচের ভেতর দিয়ে দেখে একটা বড় গাড়ি এসে দাঁড়িয়েছে রিসর্টের গেটে। একটা ভয় ধীরে ধীরে গ্রাস করতে থাকে রুবাইকে। ও ফোনটা টেনে নেয়, কিন্তু ঠিক কার কাছে সাহায্য চাইবে ও নিজেও জানে না। বিপদ এগিয়ে আসছে। একবার ভাবে বাবা মাকে ডেকে তুলে সবটা খুলে বলবে, কিন্তু তাতে বিপদ বাড়বে। বাইরের প্রবল বর্ষণ, বিদ্যুতের চমক ওকে কেমন স্থবির করে তোলে। আর বিদ্যুতের চমকে বাইরেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। লোক দুটোকে এবারে দেখতে পায় রুবাই। দুজনের পরনেই রেইনকোট। ওরা কটেজের দিকে আসছে। ওরা কতটা হিংস্র তা আজ ছবি মুড়ার গুহার সামনে ও বুঝতে পেরেছিল। ফোনটা টেনে নেয়, ও কিছু মেসেজ লিখে পাঠিয়ে দেয়, আর দেরি না করে দরজা খুলে বেরিয়ে আসে রুবাই। বিপদ যদি আসে ও একাই সামলে নেবে। দূরে কোথাও ঘড়িতে ঢং ঢং করে দুটো ঘন্টা বাজল। লোক দুটো রুবাইকে দেখে ভূত দেখার মতো চমকালো। ততক্ষণে একজনের হাতে উঠে এসেছে একটা অটোমেটিক রিভলভার। জিনিসটা রুবাই চেনে, ক্লক 19, রঙ্গন আঙ্কেলের কাছে দেখেছে। ভারতের স্পেশাল ফোর্সের অফিসাররা এই রিভলভার ব্যবহার করে। লোক দুটোর ইশারায় ওদের সঙ্গে গাড়িতে এসে বসে রুবাই। গাড়িটা মৃদু আওয়াজ তুলে স্টার্ট দিতেই ও বলে, আমি ম্যাপটা দিয়ে দিচ্ছি, আমায় নিয়ে গেলে বাবা থানায় খবর দেবে, ঝামেলা বাড়বে। লোক দুটো ওর দিকে তাকায়। প্রথমজন হাত বাড়িয়ে দেয়। রুবাই পকেট থেকে বার করে ম্যাপটা দিয়ে দেয়। ওরা খুলে দেখে বলে, ভিজে গেছে তো। এত বৃষ্টি, ছেলেটাই তো ভিজে গেছে। যাই হোক, ও অনেক বেশি জেনে গেছে, ওকে নিয়ে যেতে বলেছে বস, চলো। কিছু দূর গিয়ে জঙ্গলের কাঁচা রাস্তায় নেমে আসে গাড়ি। গোমতী নদীর ধার দিয়ে এগিয়ে চলে। বৃষ্টিতে নদীর জল যেন ফুঁসছে। দিনের বেলায় যে নদীকে শান্ত দিঘি মনে হচ্ছিল, এখন তা ভয়ানক উত্তাল। একটা জায়গায় গাড়িটা দাঁড়াতেই রুবাই দেখে একটা স্পিড বোট বাঁধা নদীর ঘাটে, যা ঢেউয়ের তোড়ে নাচছে। লোক দুটো রুবাইকে নিয়ে যায় ওই বোটের কাছে। এবারে রুবাই মুখ খোলে, বলে,
এই বর্ষার ভেতর নদীতে নামলে কিন্তু বিপদ হতে পারে। চুপচাপ বোটে উঠে বস। পাগল নাকি? তোকে ছেড়ে দিলে তুই পুলিশ ডেকে আনবি। আর বস বলেছে তুই ওই ম্যাপ দেখে আমাদের চিচিংফাড় গুহায় নিয়ে যাবি। চল। রুবাই ওদের কথার জালে ফাঁসিয়ে সময় নিতে চাইছিল। এতক্ষণে বাবা হয়তো টের পেয়েছে রুবাই ঘরে নেই। চুপ! ওই গুহার ভেতর প্রচুর অলিগলি। ওই ম্যাপ দেখেই আসল জায়গায় পৌঁছতে হবে। আর ওতেই লেখা আছে সর্পবন্ধনের মহামন্ত্র। রুবাই দেখেছিল ম্যাপের নিচে 4-5 লাইন অদ্ভুত ভাষায় সাংকেতিক কিছু লেখা ছিল। ভাষাটা ওর অচেনা। ও বলে, আমি কিন্তু বাবাকে সব লিখে দিয়ে এসছি, ম্যাপের ছবিও রেখে এসছি বাবার ফোনে। পুলিশ এমনিতেও আসবে এখানে। একজন ফোন বের করে কাউকে ফোন করে। যে ভাষায় কথা বলছিল রুবাই বুঝতে পারে না ভাষাটা। এটা ত্রিপুরার প্রাচীন ভাষা, ককবরক। তারপর ওরা রুবাইকে নিয়ে বোটে ওঠে। ঢেউয়ের মাথায় নাচতে নাচতে স্পিড বোট এগিয়ে চলে। 20 মিনিট পর একটা ঝর্ণার ধারে স্পিড বোট থামে। রুবাইয়ের পোশাক ভিজে সপ সপ করছে। বৃষ্টি কমে এলেও গাছ থেকে টুপটাপ জল পড়ছে, সঙ্গে ঠান্ডা হাওয়া। ওর বেশ শীত করছিল। চশমাটাও ঝাপসা হয়ে এসেছে। ও চশমাটা মুছে নেয় ভেজা রুমাল দিয়ে। মেঘ কেটে গোল থালার মতো চাঁদ উঠেছে। তবে সকাল হতে বেশি দেরি নেই মনে হয়। ওরা একটা পিচ্ছিলে রাস্তা দিয়ে হেঁটে যায়। ঝর্ণার জলটা খোলা, স্রোত রয়েছে। দুবার গাছের গুড়ি পার হয়ে ওদের এপাশে আসতে হয়। রুবাই জানে এই জঙ্গলে প্রচুর বিষধর সাপ আছে। লোক দুটোর পায়ে গামবুট, পরনে রেইনকোট। ওর পরনে ঘরের ট্র্যাক প্যান্ট, গেঞ্জি আর পায়ের ট্র্যাক শু। সব ভিজে ভারী হয়ে আছে। ও আরো ধীরে হাঁটে। এমন সময় জঙ্গল থেকে আরো দুজন বেরিয়ে আসে। এদের সকালে বোটে দেখেছিল রুবাই। ওরা ম্যাপটা চাইতেই বের করে দেয় প্রথম লোকটা। টাক মাথা লোকটা সাবধানে ম্যাপটা খুলে ধরে, কিন্তু বৃষ্টিতে ভিজে জিনিসটা ছিঁড়ে গেছে ততক্ষণে। নতুন দুজনের ভেতর টাক মাথা লোকটা বলে, হেই, এটা কি? এ তো টিস্যু পেপারের মতো কিছু মনে হচ্ছে। এটা আসল ম্যাপ নয়, হতেই পারে না। এটাই তো ও দিল। ধর, এটা আসল ম্যাপ নয়, ভেজা তুলো টিস্যু মনে হচ্ছে। তোরা দেখে নিসনি? জিনিসটা বহু পুরনো, তাতে জলে ভিজেছে। আর আমি কি আগে দেখেছি নাকি? ছেলেটা তো নিজে থেকেই এটা দিল। মিনমিন করে বলে জুলফিওয়ালা রেনকোট পরা লোকটা, যে রুবাইকে নিয়ে এসেছে। চুপ বুড়বাক, এটা রেস্তোরাঁর টিস্যু, তাতে ও নিজে কিছু এঁকেছে। ওদের মধ্যে ঝামেলা লেগে যেতেই রুবাই হেসে ফেলে, বলে, এটা আমার তৈরি। ঠিক ধরেছ, কমলা রেস্তোরাঁয় টিস্যুতে এঁকেছি ম্যাপটা। ভালো হয়েছে না? আমার আঁকার টিচার বলেন আমি ভালো কপি করতে পারি। চাপ বেয়াদব, এবার আসল ম্যাপটা বার কর বিচ্ছু, নইলে আমি। ওই আসল ম্যাপ এতক্ষণে পুলিশের হাতে পৌঁছে গেছে, আর পুলিশ এক্ষুনি এখানে পৌঁছে যাবে। একটা 13-14 বছরের বাচ্চা এমন কথা বলছে ওদের সামনে দাঁড়িয়ে। ওরা ভাবতেই পারে না। গ্লক রিভলভারটা নাচিয়ে প্রথম লোকটা বলে, পুলিশ আসার আগে তোর লাশ এখানে পুঁতে রাখবো, শয়তানের ছানা। আমি ওইসবে ভয় পাই না। আমি নিজে থেকে না এলে তোমরা আমায় কিচ্ছু করতে পারতে না। আমি শুধু আমার পরিবারের থেকে তোমাদের দূরে রাখতে চেয়েছি, তাই তোমাদের সঙ্গে এসছি এই রাতের বেলা। আর আমায় মেরে ফেললেও তোমরা ম্যাপটা পাবে না, চিচিংফাড় গুপ্তধনের হদিশও পাবে না। এক্ষুনি পুলিশের ওপর মহল থেকে ফোর্স এসে যাবে। টাকমাথা লোকটা একটা সপাটে চর মারতে যায় রুবাইকে, কিন্তু ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, তাইকোয়ান্ডো জানা। রুবাইকে কাবু করা এত সহজ নয়। শরীরটা বেঁকিয়ে ও চটটা বাঁচিয়ে নেয়, কিন্তু টাকমাথা টাল সামলাতে না পেরে ওখানেই লুটিয়ে পড়ে। তখনই একটা স্পিড বোটের আওয়াজ পাওয়া যায়। বড় বড় সার্চ লাইটের আলোয় ভেসে যায় অরণ্য। এত আলোয় পাখির দল ভোর হয়েছে ভেবে ডেকে ওঠে। রুবাইয়ের মাথায় গ্লক রিভলভারটা ঠেকিয়ে প্রথম লোকটা চিৎকার করে ওঠে, আমাদের কেউ কিছু করবে না। এখান থেকে আমাদের যেতে না দিলে এই ছেলেটার জীবন চলে যাবে কিন্তু। রুবাই দেখে নেয় সশস্ত্র পুলিশ বাহিনী 3 দিক থেকে ঘিরে ফেলেছে দলটাকে। আর তখনই একটা অদ্ভুত জন্তু বিচ্ছিরিভাবে ডেকে ওঠে। পিলে চমকানো সেই আওয়াজে সবাই চমকে ওঠে। রিভলভারধারী লোকটা অন্যমনস্ক হতেই রুবাই ও ক্যারাটের একটা প্যাচে ধরাশায়ী করে ফেলে তাকে। ওর হাত পা যে একসঙ্গে এত দ্রুত চলে বুঝতেই পারেনি লোকটা। ততক্ষণে পুলিশ বাকিদের ধরে ফেলেছে। আবার ডেকে ওঠে সেই জন্তুটা।
রুবাই তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা টেনে বের করে। ওটা সেই চশমা লেঙ্গুরের আওয়াজ। ও কাল রাতে এটা রিংটোন সেট করেছিল। বাবা ফোন করছে। ও জানায় সব ঠিক আছে। একজন অফিসার এগিয়ে এসে বলে, হ্যালো রুবাই মাস্টার, গ্ল্যাড টু মিট ইউ। আমি নবীন গগৈ। রঙ্গনাথন স্যারের ফোনটা সময় মতো পেয়েছিলাম। উনি আমার সিনিয়র, 4 বছর ওর সঙ্গেই কাজ করেছি। তোমার গল্প আগেও শুনেছি। তুমি আমাদের রাজ্যে এসে এমন একটা রহস্যে জড়িয়ে পড়েছো জেনে আমি নিজেই এসেছি স্পেশাল টিম নিয়ে। তবে একটু দেরি হয়ে গেল, বৃষ্টির জন্যই আর কি। আমি বিপদ আসতে পারে এটা বুঝতে পেরে সবটা গতকাল উদয়পুরেই রঙ্গন আঙ্কেলকে জানিয়েছিলাম। আজ রাতেও সব জানিয়ে এসেছিলাম। আমি গতকাল থেকেই অ্যালার্ট ছিলাম, তাই আজ দলটা ধরা পড়ল। তবে এর সব কৃতিত্বই তোমার। 4 জনকে হাতকড়া পরিয়ে স্পিড বোটে তোলা হলো। অন্যদিকে আরেকটা স্পিড বোটে 2 জন অফিসারের সঙ্গে উঠল রুবাই। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে ওরা ফিরে এসেছিল রিসর্টে। 4 জন দুষ্কৃতীকেই সদরে চালনা করে দিয়েছিল অফিসার গগৈ। রূপার সর্পবালাটা ওই টাক মাথার কাছেই পাওয়া গিয়েছিল। ভোর রাতে ঘুম থেকে উঠে রুবাইকে দেখতে না পেয়ে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন রাজেশবাবু। তারপরেই ফোনে রুবাইয়ের মেসেজ পান তিনি। তবুও বাবা হিসেবে একটা চিন্তা তো থাকেই, তাই ফোন করেছিলেন। আর সেই ফোনে রুবাইয়ের সুবিধেই হয়েছিল। বাকিদের বুঝতে না দিলেও উনি এতক্ষণ উসখুস করছিলেন। রিসর্টের সামনে পুলিশের জিপ থেকে রুবাইকে নামতে দেখে টায়রা টিকলে ছুটে আসে। মা, মাসিমণি, সৈকত মেশো সবাই অবাক। রুবাই সবাইকে আশ্বস্ত করে যে সব কিছু ঠিক আছে, বিপদ কেটে গেছে। নবীন গগৈ বলেন, এবার তোমার মুখ থেকেই আমরা সবটা শুনতে চাই। আগরতলা স্টেশনে নামার সঙ্গে সঙ্গে একটা আদিবাসী লোকের সঙ্গে আমার ধাক্কা লাগে। আসলে লোকটাই কিভাবে যেন আমার ঘাড়ে এসে পড়ে। আসলে ওর কাছে ছিল একটা বহু প্রাচীন বালা, সেটাও আমার পিঠের ব্যাগে ঢুকিয়ে দেয়। যারা ওকে তাড়া করেছিল দূর থেকে সবটা দেখে, কিন্তু অত লোকের মাঝে কিচ্ছু করতে পারে না, আমায় চোখে চোখে রাখে। এদিকে রাতেই আমি বালাটা দেখতে পেয়ে রহস্যের গন্ধ পাই। ওটা কিভাবে আমার ব্যাগে এলো বুঝতে না পারলেও জিনিসটা অ্যান্টিক সেটা বুঝতে পারি। লুকিয়ে ফেলি আমার ক্যামেরার ব্যাগে। পরদিন নির্মহলে আমায় একা পেয়ে আমার পিঠের ব্যাগটা ছিনিয়ে নেয় ওরা, কিন্তু বালা তো পায় না। তাই এরপর সেদিন বিকেলে হোটেলে আমাদের ঘরে হানা দেয়। এবারেও বালা পায় না। ভাগ্যিস ওটা ঘরে রেখে যায়নি। কিন্তু আমি বুঝতে পারছিলাম বিপদ বাড়ছে, সঙ্গে 2 বোন রয়েছে, ওরা আক্রমণ করতে পারে যে কোনো সময়। তাই রাতে রঙ্গন আঙ্কেলকে সব খুলে বলি। আঙ্কেল বলেন তার পরিচিত একজন আইপিএস এখন উদয়পুরেই রয়েছেন, তাকে উনি সবটা জানিয়ে দিচ্ছেন। পুলিশ চোখ রাখবে আমাদের ওপর। আমিও জানিয়ে দিই যে পরদিন ছবিমুড়া যাচ্ছি আমরা। ছবিমুড়ায় যখন আমরা গুহা দেখতে যাই আমি একা হয়ে যাই। ওরা চোখ রাখছিল। আবার আমার ওপর হামলা হয়। আমাদের বোটটা ছিল ওদের দখলে। বোটে যে 4 জন উঠেছিল ওরাই সেই দুষ্কৃতী। বাধ্য হয়ে আমি বালাটা ওদের দিয়ে দিই, কিন্তু বালার ভেতর ফাঁপা অংশে একটা বহু প্রাচীন ম্যাপ ছিল। তুলোটে কাপড়ের ওপর চারকোল জাতীয় কিছু দিয়ে আঁকা। ওটা আমি চশমার বাক্সে লুকিয়ে রেখেছিলাম আগেই। ওরা বালাটা পরীক্ষা করে যখন ম্যাপটা পাবে না আবার আমার ওপর হামলা করবে বুঝতে পেরেছিলাম এটা। তাই একটা চালাকি করি। কমলা রেস্তোরাঁর যে তুলোটে টিস্যু ছিল আমার কাছে, তা জলে ভিজিয়ে নরম করে ওর মধ্যে একটা হিজিবিজি ম্যাপ বানাই। কিছু হিন্টিং ছট লিখি, ওটা পকেটে রাখি। রঙ্গন আঙ্কেলকে সব জানাই রাতের বেলা। আমি জানতাম ওরা রাতে আবার আসবে ম্যাপের খোঁজে। আমার ভয় ছিল বাড়ির লোকেদের নিয়ে, তাই না ঘুমিয়ে জেগেই ছিলাম। ওদের আসতে দেখে আবার আঙ্কেলকে সব আর আঙ্কেলের সঙ্গে প্ল্যান করে ওদের সঙ্গে বেরিয়ে আসি। পুলিশ যে আমাদের ফলো করছে ওরা জানতো না। আমি 4 জন যাতে একসঙ্গে ধরা পড়ে তার অপেক্ষায় ছিল। তাছাড়া ওদের বস কে সেটাও জানি না। আমার ম্যাপটা দেখে মনে হয়েছিল ওটা চিচিংফার গুপ্তধনের সঙ্গে জড়িত। ওরা যখন আমায় নিয়ে সেই পথেই এগুলো তখন শিওর হলাম আমি। এবার ওদের 4 জনকে বাগে পেয়েই পুলিশ ধরে ফেললো। শেষটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারের মতন। গভীর জঙ্গল, পাহাড়ি ঝর্ণা, বৃষ্টিতে ফুলে ওঠা গোমতী নদী, রুবাইয়ের মতো একজন টিনেজার ছেলে, 4 জন দুষ্কৃতী, সঙ্গে আগ্নেয়াস্ত্র। কিন্তু সবচেয়ে দারুণ ছিল রুবাইয়ের ফোনের রিংটোন।
সেটা ঠিক সময় বেজে উঠেছিল, আর রুবাই ক্যারেটের প্যাঁচে একাই ওদের কাবু করে ফেলল। আমরা সহজেই একটি গুলি খরচ না করে দলটাকে ধরেও ফেললাম। এই দলের মাথা পবন রুদ্র, সে আজ উদয়পুরে ধরা পড়েছে। দলটা চোরাচালান, অ্যান্টিক পাচার এসবে যুক্ত। অনেক দিন থেকেই খুঁজছিলাম ওদের। রুবাইয়ের জন্যই আজ ধরা পড়ল। রুবাইয়ের কথা বহু শুনেছি, এভাবেও যে ওর সঙ্গে পরিচয় হবে তা কখনোই ভাবিনি। কিন্তু গুপ্তধন কোথায়, আর বালাটাই বা কোথা থেকে এলো? জমাতিয়াদের একটা দল এখানেই পাহাড়ের উপর একটা গ্রামে থাকে। এই সর্পবালা ওদের দলপতির হাতেই থাকে। এ প্রথা বহু পুরনো। কিছুদিন আগে ওদের প্রাক্তন দলপতি মারা যায়। সে সময় ওদের গোষ্ঠীর একজন বালাটা চুরি করে আগরতলায় চলে যায়। ছেলেটা শহরে গাড়ি চালাতো। এই দুষ্কৃতীরা তাকে দলে টেনেছিল, গুপ্তধনের লোভ দেখিয়েছিল। কিন্তু তাকে খুঁজতে ওদের গ্রামের কয়েকজন আগরতলায় পৌঁছে যায়। সে নিজেও বুঝতে পারে কাজটা ঠিক করেনি। অভিশাপের প্রকোপ নেমে আসবে তার পরিবারের উপর। তাই বালাটা পবনদের না দিয়ে সে পালিয়ে যাচ্ছিল। সেই সময় রুবাইয়ের সঙ্গে ওর ধাক্কা লাগে। বালাও রুবাইয়ের ব্যাগে পাচারও করে দেয়, কিন্তু ওরা সেই ছেলেটাকে ধরে ফেলে। বালাটা না পেয়ে ওকে বেদম মারধরও করে। ছেলেটা এখন আগরতলা হাসপাতালে ভর্তি। কালই জ্ঞান ফিরেছে। বাকিটা তো রুবাই বলল। আসল ম্যাপটা তবে কোথায়? রুবাই নিজের চশমার বাক্স থেকে ম্যাপটা বার করে দেখায়। কাপড়টা ঝুরঝুরে হয়ে গেছে। খুব সাবধানে খুললে কিছুটা বোঝা যায়। গুহার ভেতরে নকশা মনে হয়। নিচে কিছু লেখা আছে। নবীন গগৈ বলেন, জমাতিয়া নতুন দলপতিকে আমরা ম্যাপ আর বালা ফেরত দেব, তবে কয়েকদিন সময় লাগবে। সব জানানো হয়েছে ওদের। আজ বুদ্ধ পূর্ণিমা, ওর অভিষেক হবে আজ রাতেই। কিন্তু রাজা চিচিংফার গুপ্তধন? জমাতিয়ারা চায় না ওই গুপ্তধন উদ্ধার করতে। ওদের রাজা যা ওদের দেবতার কাছে গচ্ছিত রেখেছে তা দেবতারই সম্পদ। ওরা রুদ্র ভৈরবের উপাসক। ওরা ওদের মতোই থাকতে চায়, তাই আমরা ওদেরকে বিরক্ত করি না। তবে রুবাইকে ওরা দেখতে চেয়েছে। একটা বাচ্চা ছেলে ওদের ঐতিহ্য ওই সর্ববালা খুঁজে দিয়েছে শুনে ওকে পুরস্কৃত করতে চেয়েছে। আমরা কিন্তু দাভাই তোর উপর রাগ করেছি। এবারের অভিযানে তুই আমাদের সঙ্গে নিসনি কেন? আসলে এবারে সব এত তাড়াতাড়ি ঘটলো, আমি ভাবতে ভাবতেই ঘটনাগুলো ঘটে গেল এত দ্রুত। তোদের বলার সুযোগ পেলাম কোথায়? আরেকটা রহস্য কিন্তু এখনো আনসলভ। ঊনকুটি এখনো বাকি আছে। ওখানে গেলে বুঝবি কি রহস্য রয়েছে ওই পাহাড়ে। আর দাদা ভাইয়ের সঙ্গে ছায়ার মতো লেগে থাকবি দুজন। আর রহস্যের দরকার নেই। ওই ঝড়জলের রাতে ছেলেটা একা একা পাহাড় জঙ্গল চষে বেড়াচ্ছিল। ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। অনেক ঘোরা হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। তাহলে পূর্ব ভারতেও রুবাইয়ের নাম ছড়িয়ে গেল। একদিন ও অনেক বড়ই হবে। ঠিক সময় আপনারা সাহায্য করলেন বলেই সব সম্ভব হলো। ধন্যবাদ রঙ্গন আঙ্কেল, আর আপনাকেও। তখনই সবার পিলে চমকে দিয়ে রুবাইয়ের মোবাইলে বেজে উঠল সেই চশমা লেঙ্গুরের বিদঘুটে ডাক। লেখা রঙ্গন আঙ্কেল কলিং। শুনছিলেন লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে রাজা চিচিংফার গুপ্তধন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।